আসলে সমস্যাটা কোথায়? এর মধ্যে চায়না দূতকেও আমরা বেশ দৌড়ঝাঁপ করতে দেখছি এবং খুব একটা হতাশা তাদের ভিতরে কাজ করছে। এখন আমাদের প্রধানমন্ত্রী চীন সফরের পরেই মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ উদ্বেগ লক্ষ্য করা যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তো একটা চুক্তি অলরেডি আছেই। সেই চুক্তিকে ব্যবহার করে বাংলাদেশে চায়না যে বিনিয়োগ হওয়ার কথা, যে বিষয়গুলো এমওই স্বাক্ষর হয়েছে, সেসব বিষয়গুলো ঠেকিয়ে দেওয়ার জন্যই কি তিনি আসছেন, নাকি অন্য কোন বিষয়? তাদের এই উদ্বিগ্ন, দুপক্ষেরই এতটা উদ্বিগ্ন হওয়ার কারণগুলো কি কি মনে করেন রফিক ভাই? ধন্যবাদ মাসুদ ভাই, ধন্যবাদ দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। দেখেন আপনি মাসুদ ভাই, আপনার কথাটার যে সূত্র ধরে আমি প্রথমেই বলি যে বর্তমানে যে আমাদের দেশে যে আমেরিকার যে রাষ্ট্রদূত আছে, ওনার নামটা কি, আমার কঠিন নাম তো ওই জন্য মনে রাখি না, বিশাল দেখি মানুষ। এই রাষ্ট্রদূত আসার পরেই প্রথম কিন্তু একটা বক্তব্য দিছিল, সাক্ষাৎকার দিছিল, যে উনি আসছে চীনের প্রভাব বাংলাদেশে যাতে না বাড়তে পারে, বা ওনার ভাষা চীনের প্রভাব মোকাবেলা করার জন্য উনি এখানে আসছে, এটা স্পষ্ট ভাষায় বলছে। এরপরে দেখেন চীনের যে রাষ্ট্রদূত ছিল বাংলাদেশে যে আছে, উনি কিন্তু এটা প্রতিবাদ জানাইছে পরের দিনই, যেটা কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য। বর্তমান রাষ্ট্রদূত তো আইসে বলেই ফেলছে, এখন উনি হয়তো কথা বলে না, কিন্তু বলেই তো ফেলছে, ওনার উদ্দেশ্যটা বলে ফেলছে। চীনের যে বাংলাদেশের প্রভাবটা আছে, সেই প্রভাবটাকে আপনার যাতে না বাড়তে পারে বা প্রভাবটা বন্ধ করার জন্য উনি আসছে। এরপরে দেখেন আমাদের প্রধানমন্ত্রী চীন সফর গেল, এনে কিছু করে আসছে। আমাদের পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র উপদেষ্টা বিশাল বিবৃতি দিল, অনেক কিছু করে আসছে, মানে কত কিছু চুক্তি করে আছে, কত কিছু ইনভেস্ট করে আছে, এটা তো মনে করেন যে অনেক কিছু ইনভেস্ট করবে, এরকম আলোচনা অলরেডি তারা কিন্তু প্রচার দিচ্ছে। এখন একটা দেখেন, একটা কথা মাঝখানে ভুলে গেছি, আপনার এই রাষ্ট্রদূত আমাদের প্রধানমন্ত্রী চীন সফর যাওয়ার 2 দিন আগে আমেরিকার রাষ্ট্রদূতের সাথে কিন্তু আমাদের পররাষ্ট্রমন্ত্রীর একটা বৈঠক হয়েছে। তখন এটা নিয়ে আলোচনা হয়েছিল, কিন্তু সমালোচনা শুরু হয়েছিল। পরে এটাও আমেরিকার রাষ্ট্রদূত কি বললো, যে এটা হলো এই যে ফুটবল বিশ্বকাপে ফুটবল খেলা হইতেছে, ওইটার জন্য সমর্থন চাওয়ার জন্য আমাদের এখানে বৈঠক করছি, এবং বলছে, এটা একটা কথা বলছিল উনি, যে আপনি আমাদের উপরে বিশ্বাস রাখেন বা আস্থা রাখেন, মানে কি জানি কথাটা খুব টেকনিক্যাল একটা কথা বলছে, আপনারা ঠকবেন না। তো এটার এই কথাটা বলার কারণেই কিন্তু যখন সমালোচনা শুরু হইলো, বললো যে না আসলে আমি এইটার জন্য বলি নাই, বলছি হইলো ফুটবল খেলা নিয়ে বাজি ধরেন, বাজি ধরেন যে আপনারা ইয়া করবেন না, মানে ক্ষতিগ্রস্ত হবেন না বা ওরকম লস হবে না আপনাদের। এরপরে কিন্তু এই কথাটা নিয়ে আর আলোচনা হয় নাই, কারণ আমাদের দেশে এখন বাক স্বাধীনতার ব্যাপারে অনেকটা মানুষ ভয়েই বলে না, অথবা সরকার পক্ষ থেকে কিছু বলে না, বলবো না, কিন্তু মানুষ কেন জানি ভিতরে একটা আতঙ্ক আছে, যারা অনলাইন মিডিয়াতে কথা বলে বা সাংবাদিক যারা আছে, ওরা কিন্তু ওই কথাগুলি নিয়ে এর বেশি আর বিশ্লেষণে যায় না, কারণ একটা আনঅফিসিয়ালি একটা সেন্সরের মধ্যে মানুষ করে রয়েছে, ভয়ে আতঙ্কে, মবের আতঙ্ক, মানুষ কিন্তু কথা কম বলে। আচ্ছা যাক, এখন আসি এইখানে, এই যে আপনি বলছেন যে এখানে আসতেছে এই যে এই ভদ্রলোক, আমাদের যে কি জানি বললেন আপনার, আমেরিকার যে বিশেষ দূত সার্জিও গোর, উনি আসতেছে। আপনি দেখেন আজকে একটা রিপোর্ট আসছে আমাদের বাংলাদেশের একটা ইয়াতে, এই মুহূর্তে মনে নাই পত্রিকাটার মধ্যে, বাংলাদেশে একটা ইয়া হচ্ছে আপনার, এটা গত সরকারের আমলে চুক্তি ছিল, সাবমেরিন কেবলের বেসরকারি খাতের একটা আপনার ইয়া ছিল, স্থাপনের জন্য চীনের সাথে একটা চুক্তি ছিল বেসরকারি খাতে, এবং এটার কাজটা অনেক টাকা নিয়ে আগায়ও গেছিল। এখন আমেরিকা আইসা এই জিনিসটা আপনার আমেরিকা করতে দিচ্ছে না, মানে এটা অলরেডি স্পষ্ট করে আমাদের এই পেপারটাতে আসছে, আপনার কাছে এটা ইয়াটা পাঠাইছি, আপনার এখানে দেখেন, আপনার ওই যে হোয়াটসঅ্যাপে আপনার এটার ছবিটা পাঠাইছিলাম, এটা নিয়ে আমার একটা ভিডিও করার কথা ছিল, সময়ের জন্য পারি নাই।
এখানে দেখেন খুবই বিশ্লেষণ করে আপনার এখানে বলছে যে ওই যে আপনার সাবমেরিন কেবলের যে এরিয়াটা সমুদ্রের নিচ দিয়ে পানির নিচ দিয়ে ওইটা বেসরকারি একটা উদ্যোগ এটা, এবং এটা চীন চাপ দিচ্ছে তাড়াতাড়ি করার জন্য, আমেরিকা এটা দিতে চাচ্ছে না। এবং এটা ইউনূসের আমলে এটা বন্ধ ছিল কাজটা, কিন্তু আওয়ামী লীগের সরকারের আমলে কিন্তু এটা হয়েছিল, চুক্তি হয়েছিল, কিন্তু ইউনূস এসে এটা বন্ধ করে দিয়েছিল। কারণ এই সরকার আসার পরে চীনের সাথে যেহেতু একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে এবং করছে, চীন সরকার চাপ দিছে, চীনে যেহেতু ঘুরে আসছে চাপ দিছে যে ওই প্রজেক্টটা আপনার করার জন্য, বাস্তবায়ন করার জন্য, এখন আমেরিকা এসে কিন্তু চাপ সৃষ্টি করছে। এবং এটা স্পষ্ট করে আপনি বলছে, আপনার এটা তো আমার কথা না, আপনার কথা না, এটা আপনার আমাদের বাংলাদেশের মিডিয়াতে আসছে, আপনার প্রিন্ট মিডিয়াতে আসছে। আপনি এটা দেখেন, আপনি এটা পাবেন মনে হয়, আপনার হোয়াটসঅ্যাপে যান। আচ্ছা, এই জন্যই কিন্তু এই যে আপনি তো বলছেন যে আমেরিকার যে রাষ্ট্র ঘুরে আসতেছে, এই কারণেই আসতেছে। এটা হলো একটা কথা বললাম, একটা মানে ওই যে আমরা যে চুক্তির কথা বলছি, আপনার বাণিজ্য চুক্তি, মানে এটার নামই হলো বাণিজ্য চুক্তি। বাণিজ্য চুক্তির মধ্যে কতগুলি ধারা আছে তো দেখছেনি আপনি, এগুলি তো বিশ্লেষণ করলে অনেক সময়ের দরকার, অনেক গভীর জিনিস। এটা এই গভীর জিনিসটা মধ্যে কিন্তু হইলো কি, সবাই কিন্তু এটা বলতেছে যে এটা একটা গোলামী চুক্তি বা দেশের স্বার্থ বিরোধী চুক্তি। এবং আমাদের প্রতিমন্ত্রী নুরুল হক নূর, প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী, নিজে বলছে যে এই তো 4-5 দিন আগে বলছে যে এই চুক্তিটা দেশের স্বার্থ বিরোধী এবং এটি ইউনূস সরকার করছে। এবং তার অভিযোগ হলো যে এনসিপি এবং জামাত এটাকে সমর্থন করছে, এখনো সমর্থন করতেছে, কিন্তু নুরু সাহেব সমর্থন করে না। নুরু সাহেব যদি সমর্থন করে না, আমি কিন্তু এটা নিয়ে বলছি যে ভাই, আপনি দেশের স্বার্থে যেহেতু কথাটা বলছেন ধন্যবাদ, কিন্তু তাইলে আপনি সরকারকে বলেন এই চুক্তি বাতিল করার জন্য, আদারওয়াইজ আপনি করেন, আপনি তাহলে সরকার থেকে পদত্যাগ করে চলে আসেন, তাহলে তো আপনার উপর দোষ চাপবে। এখন আপনি শুধু রাজনৈতিক বক্তৃতা দিলে হবে না, এটা কিন্তু দেশের স্বার্থের ব্যাপার। এটা ওটা পল্টন ময়দানে বক্তৃতা দিলেন, এই করলেন সেই করলেন, দিলা মানুষের কাছে বাহাবানি নিলেন, এটা হবে না। আপনাকে সঠিক কাজ আপনি বলেন, পদত্যাগ করেন যে না আমি চুক্তির বিরুদ্ধে, আমি এটা নাই, যদি চুক্তি এটা আপনার বাতিল না করে তাহলে আমি সরকারে থাকবো না। কিন্তু কথা বললে তো হবে না। এই জন্যই বলি যে চুক্তিটা যে মার্কিন চুক্তিটা যে আমাদের স্বার্থের বিরোধী, দেশের স্বার্থ বিরোধী, এটা এই স্পষ্ট। এখন এই যে চীনের সাথে যেহেতু ধরম মরম অনেক, চীন সরকার থেকে অলরেডি চাপ দিয়ে দিছে যে তুমি আমার এই যেগুলি প্রজেক্টগুলি চলতেছে, সেই প্রজেক্টগুলি যদি হাত দিয়ে দিছে, যেহেতু আপনি সাবমেরিন ক্যাবলের ব্যাপারটা, এটা যদি হাত দিয়ে দিছে আমেরিকা, এবং এর স্পষ্ট আমাদের বাংলাদেশের প্রিন্ট মিডিয়াতে আসছে যে এটা জন্য আমেরিকা চাচ্ছে না এইটা করতে, তাহলে তথ্য পাচার হয়ে যাবে, এই হয়ে যাবে, সেই হয়ে যাবে, অনেক কিছু ব্যাপার আছে, এর জন্য আমেরিকাটা দিতে চাচ্ছে না। মানে খবরদারি যে আমেরিকা শুরু করে দিছে, মানে এই চুক্তিটার কারণে, এই যে গত চুক্তি ইউনূসের আমলের চুক্তি, এই চুক্তি আপনার যে সূত্র ধরে যে খবরদারি যে করবে, আমরা যে শঙ্কা করতেছি আগের থেকে, এটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। না পারতেছে আপনার চীনকে আপনার বাদ দিতে, না পারতেছে আমেরিকার এই যে চুক্তিকে বাদ দিতেছে। হয় আপনার আমেরিকার চুক্তি দিকে যেতে হবে, আদারওয়াইজ চীনের চুক্তি দিকে যেতে হবে। আপনার দুইটা পথে একটা যাবে। এই জন্যই কিন্তু এখানে এই জিনিসটা আপনি আপনার প্রশ্নটার এখানে উত্তরটা আমার কাছে এরকমই হলো যে দুই দিকে টানাটানি শুরু হয়েছে, কোন পথে যাবে সরকার। এই জন্যই এই ভদ্রলোক ঘুরে আসতেছে যে আসলে তাদের কূটনীতিক ট্রেন্ডটা কোন দিকে, চীনপন্থী না আমেরিকান পন্থী, এটা বোঝার জন্যই কিন্তু আসতেছে। আমাদের যে মিডিয়াতে যে কথাগুলি বলছে, এটা তো আসলে ওপেনলি না বললো, মানে হালকা ইঙ্গিত দিয়ে কিন্তু বলে দিচ্ছে। যেহেতু বললাম না আপনাকে আনঅফিসিয়ালি সেন্সর আছে, মানে সরকারের পক্ষে কোনো বাধা নেই, এটা আজও না আমরা কথা বলতেছি ওপেন, এটা আমি সরকারকে ধন্যবাদ দিব যে আমরা কথা বলার সুযোগ দিছি। কিন্তু সুযোগ কতদিন দেয় বা কতটুকু পর্যন্ত দেয় সেটা একটা দেখার ব্যাপার। যে না, আমি যে বর্ণনা করার চেষ্টা করলাম যে প্রিন্ট মিডিয়াতে যেটা আসছে সেটার ব্যাখ্যাটা আমি দিলাম, আপনি যেটা প্রশ্ন করছেন সেটার উত্তরটা দেওয়ার চেষ্টা করলাম। এখন প্রিন্ট মিডিয়াতেও কিন্তু এই জিনিসগুলি কিন্তু ফুটায় ওঠার চেষ্টা করতেছে। এই জন্য আমি প্রিন্ট মিডিয়াতে বলবো যে ধন্যবাদ, তারা কিছু না কিছু আসলে আস্তে আস্তে এই জিনিসটা আপনি মানুষের সামনে ফুটায় উঠাচ্ছে যে আমাদের কূটনীতিটা আসলে কোন দিকে যাচ্ছে। আর আমাদের পররাষ্ট্রমন্ত্রী আপনারা তো সবাই জানেন, ইউনূসের আমলের কূটনীতিক, মানে ওই সময় থেকে উনি সরকারের সাথে যুক্ত। উনি তো সবাই কিন্তু বলে যে উনি আমেরিকান পন্থী, মানে আমেরিকার নাগরিক। এখন উনি কিন্তু আমেরিকার দিকে টানবে, এটাই বাস্তবতা। চীনের
এদিক দিয়ে আবার ভারতকে যদি আপনার মোকাবেলা করতে হয়, ওই জন্য আমাদের দেশের যে চাপ আছে, ভারত বিরোধী যে পক্ষটা আছে সেটার প্রচন্ড চাপ আছে এই সরকারকে ভারতের দিকে না যাওয়ার জন্য। সেই ক্ষেত্রে চীনের দিকে যাওয়ার জন্য ওদেরকে উদ্বুদ্ধ করতেছে। চীনের দিকে গেল, যাওয়ার পরে কিন্তু এখন আরেকটা নতুন করে প্রবলেম তৈরিয়েছে। আমরা এই জন্যই কিন্তু সবসময় বলতাম রফিক যে ভাই, আসলে দেখেন, আপনি যেটা বলছেন তাহলে বাংলাদেশে চায়না বিনিয়োগ হওয়ার সম্ভাবনা ক্ষীণ হয়ে যাচ্ছে, এই তো? ফের আপনি একটা কথা বলছেন, আপনি কোন স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ যদি না থাকে, সেই দেশে কেউ ইনভেস্ট করবে না। আপনাকে আশ্বাস দিবে বটে, কিন্তু দিবে না। ইউনুসকে কিন্তু আপনি ছোট করে দেখার সুযোগ নাই। ইউনুস সারা ওয়ার্ল্ডে কিন্তু তার একটা রফিক ভাই, আমি ওইটা বলিনি, এটা স্থিতিশীলতার ব্যাপার না। এই অস্থিতিশীলটা তো চীন মার্কিনিরাই করেছে। এখানে চীনের মতো করে করেছে, মার্কিনিরা তাদের মতো করেছে, তো তাদের পরিবেশে তো তারা বেঁচে থাকবেই, এটাই তো স্বাভাবিক। না না অস্থিরতার বিষয় তো আসে না। চীন আর আমেরিকার বিনিয়োগের ক্ষেত্রে অস্থিরতার বিষয়টা আসবে না। আমি বুঝাতে চাচ্ছি, চীনকে এখানে যদি কাউন্টার করে, এখানে চীনকে যদি মার্কিনিরা কাউন্টার করে, তাহলে চীনের বিনিয়োগের সম্ভাবনা কি থাকে বাংলাদেশে? সেটা আরে থাকবে কিভাবে? আমি তো এটা বর্ণনা করে ভাবলাম আপনাকে, যে আপনার আমেরিকার যে রাষ্ট্রদূত, বাংলাদেশের যে রাষ্ট্রদূত আছে, উনি আইসে যে চীনের উত্থান বাংলাদেশে সে বন্ধ করে দিবে, চীনের অগ্রযাত্রাটা বাংলাদেশে বন্ধ করে দিবে। ওটা তো আইসে প্রকাশ্যই বলছে। আমাদের তো ওই চীনের রাষ্ট্রদূত তখন এটা তো বললোই, বাংলাদেশের রাষ্ট্রদূত, যে এটা হলো কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত ইয়া। এবং যেহেতু চীনে প্রথম আপনার ইয়াতে গেছে, আপনার সফরে গেছে, প্রথম মানে মালয়েশিয়া হলো আপনার, এটা হলো আমাদের কাছে বলে আলংকারিক আপনার সফর। এটা যাতে আমেরিকা না বলতে পারে বা ভারত ডাইরেক্ট না বলতে পারে যে সরাসরি চীনে আপনার গেছে, ওই জন্য মালয়েশিয়া হয়ে গেল। মূল টার্গেট হলো চীন। এই জন্য আমেরিকা তো এটা খুব ইয়ে করে রাখতেছে, আপনার খুব নজরে রাখতেছে। আমেরিকা তো বলছি যে এখানে চীনের উত্থানটা ঠেকানোর জন্য উনি আসছে। ওই জন্যই আপনার এখন কি হচ্ছে না হচ্ছে বা তাদের রাষ্ট্রদূতের থেকে আরো জেনে যাবে, দেখে যাবে, হয়তো গাইডলাইন দিবে যে তোমরা কিন্তু আমাদের সাথে এই চুক্তি উড়ে আসছো, এই চুক্তি, এই যে কত 100 কটা চুক্তি শর্ত, তার মধ্যে 6টা আমেরিকা মানতে পারতো আর সবগুলি বাংলাদেশে মানতে পারতো, তো প্রত্যেকটা ধরা দিবে না। এইখানে চীনের বিনিয়োগের ইচ্ছা থাকলে তো করতে পারবে না নতুন করে। এই যে বললাম না আপনাদের সাবমেরিন ক্যানেলের যে ব্যাপারটা, এটা তো আপনি ব্যাপারে আসছে। আমি তো ওই কথাটাই জানতে চাচ্ছি যে চায়না তো এখানে বিনিয়োগ করতে চায়, কারণ এখানে চায়না ঘাঁটি কাটতে চায়, চায়না এখানে ঘেড়ে বসতে চায়। এখন মার্কিনেরা কি তাকে এখানে বসতে দিবে? পিছনে কলকাঠি তো ভারত তো নাড়ছেন। ভারত তো চায়নাকে এখানে স্পেস দিতে চাইবে না স্বাভাবিকভাবে, যেহেতু তাদের দু দেশের মধ্যে এই বিষয়গুলো নিয়ে কিন্তু দূরত্ব তো আছেই। যদিও কখনো কখনো তারা খুব কাছাকাছি চলে আসে, তারপরেও কিন্তু কম বেশি তাদের সেই দূরত্বটা তো থাকে, চেষ্টা তো থাকে যেন এখানে চায়না যেন খুব ভালো প্রভাব বিস্তার করতে না পারে। আর মার্কিন প্রভাব এখানে খুব বেড়ে গেলে চায়না তো হতাশ হবে, ভারত খুব হতাশ হবে, এমন কি মনে হয়? আমার শুনেন, সব দেশেরই আপনার একটা স্ট্র্যাটেজি থাকে, বুঝতে পারছেন? এই স্ট্র্যাটেজি অনুযায়ী তো সবাই চলে। এখন ভারত তো তার পথে তার চেষ্টা করে যাবে, তবে সবচেয়ে বেশি ভারতের চেয়ে এখানে চীনের বেশি প্রবলেমটা। চীনকে কিন্তু প্রকাশ্যই বলছে যে চীনের এখানে উত্থান ঠেকানোর জন্য তাকে পাঠানো হয়েছে। উনি তো আইসে বলছি, এবং উনার সহযোগীও আসতেছে, সার্জিও গুরু আসতেছে। এবং যে চীনে যে কি কি জিনিস নিয়ে আলোচনা হয়েছে, কোন পর্যন্ত আগাইছে, এই জিনিসটাই তো বোঝার জন্য কিন্তু আসতেছে আপনার সার্জিও গুরু, যে চীন সফর করে আইসে যে কি কি জিনিস এজেন্ডা নিয়ে আসছে বাংলাদেশে, সেটা নিয়ে আসছে। যেন আমরা আর একটা কথা বলি আপনাকে, এই যেমন মনে করাই দিচ্ছেন, আসলে অনেক কিছু মনে থাকে না আসলে আলোচনার মধ্যে। আপনি যে করিডোর চীনের সাথে আপনি রাজি হয়েছেন, আমরা বিবৃতি দিচ্ছেন যে চীনের সাথে আপনি করিডোর করবেন মায়ানমার হয়ে, তাহলে আমেরিকা যে আগের থেকে করিডোর চাইছিল, আমরা কিন্তু একটা আপনার টকশোতে বলে বলছিলাম যে চীনকে যদি এই করিডোর দিতে হতো, আমেরিকা বলবে তাহলে আমাদেরকে করিডোর দিচ্ছে না কেন? আমরা যে চাইছিলাম ওই সময় করিডোর, তাহলে কেন দিচ্ছ? তাহলে আমাদের ওই করিডোরটা দাও, ওই যে আরাকানের সাথে। ক্লিয়ার? সুতরাং এগুলি নিয়ে কিন্তু ওই যে আমাদের যে সংবাদ কর্মীরা দেশের এবং অনেক যারা আছে
এই সরকারের পন্থী হিসাবে কথা বলে, ওরা খুব উচ্ছ্বাস প্রকাশ করে যে করিডোর হয়ে গেছে, ভাবছে যে কালকে নি করিডোর হয়ে গেছে, ঘুম থেকে উঠে দেখছে করিডোর হয়ে গেছে, চীন থেকে ট্রাক এসে পড়ছে, বাংলাদেশের ট্রাক দেওয়া শুরু করে দিয়েছে চীনের দিকে, এরকম মনে হয়েছে। ওরা ওই মার্কিন ওই যে মার্কিনীদের সাথে যে চুক্তি হয়েছে ওইটা কি তারা জানে না? হ্যাঁ জানে, জানলে কি হবে? জানলে ওরা এটা আশা করে কিভাবে যে এখানে চায়না বিনিয়োগ আসবে? সম্ভব? চীন, আপনি যেটা বললেন, চীন ইচ্ছা থাকলেও তো এখানে করতে পারবে না। বুঝলেন আপনি কথাটা? চীন ইচ্ছা থাকলেও তো এখানে বিনিয়োগ করতে পারছে না, মার্কিনরা তো তাকে আটকাবে। ব্র্যান্ড ক্রিস্টেনসেন যখন বাংলাদেশে প্রথম জয়েন করে তখনই তো সে মন্তব্য করেছে। তো চীন পাল্টা, রফিক ভাই, চীন কিন্তু এর প্রতিবাদ করেছে। এখন এরকম ঘটনা বাংলাদেশকে নিয়ে অতীতে কখনো ঘটেনি প্রকাশ্যে। চীন সাধারণত কোনো দেশের রাজনীতি নিয়ে নাক গলায় না, তারা ব্যবসা করে যায়, কোনো উচ্চবাচ্য করে না, কোনো সাউন্ড করে না, চুপি চুপি ব্যবসাটা করে যায়। এবার কিন্তু বাংলাদেশ নিয়ে তারা সাউন্ড করেছে। এটা তো আমি এই কথাটাই উল্লেখ করলাম যে চীনের রাষ্ট্রদূত ডাইরেক্ট প্রতিবাদও করছে, এই কথাটা তো আমি বললাম। এখন আমি যেটা বলছিলাম যে করিডোরের ব্যাপারটা যে আসছে, এই করিডোর যদি আপনার যদি করিডোর দিতেই হয়, চায়নার সাথে যদি করিডোর দিতে যায়, আমেরিকাকে অবশ্যই আরাকানে করিডোর দিতে হবে। এই কথাটা আপনার প্ল্যাটফর্মে আগেও বলছি, এখনো বলতেছি আপনাকে, এটা তাকে আমাদেরকে দিতে হবে। তার মানে কি আপনি এখন আপনার এই যে আসছে সাইগরে, হয়তো এরকম বলতে হবে ঠিক আছে তুমি জিনকা করিডোর দাও, ভালো কথা, তাহলে আমার করিডোরটা দাও। অথবা আপনি যে চুক্তির কারণে, এটা তো এই চুক্তিতে কিন্তু একটা উল্লেখ আছে বারবার, বাংলাদেশে যে আমেরিকার যে চুক্তিটা হলো, যে বলা আছে যে আমেরিকার স্বার্থের সংশ্লিষ্ট মানে স্বার্থের আঘাত যদি হয় কোনো জিনিস, এই ধরনের কোনো চুক্তি অন্য কোনো দেশের সাথে করতে পারবে না। তাহলে একটা আপনার চুক্তির একটা ধারাই যথেষ্ট, আর তো কিছু দরকার লাগে না ভাই। এবং তাদের রাষ্ট্রদূত ওই চুক্তির পরে, এই রাষ্ট্রদূত পরে আসছে, চুক্তির পরে কিন্তু এই রাষ্ট্রদূত আসছে খ্রিস্ট আসছেন, তাই না? তো উনি এসে স্পষ্ট বলেই দিছে, উনি এসে স্পষ্ট বলে দিছে যে চীনের উত্থান ঠেকানোর জন্য ওনার কাজ এই দেশে আসছে, ওনাকে পাঠানো হয়েছে। আপনি ইচ্ছা করলে তো চীন বিনিয়োগ করতে পারবে, যেগুলিতে আমেরিকার কোনো স্বার্থ কোনো ক্ষতিগ্রস্ত হবে না, সেগুলিতে আপনি ইনভেস্ট করতে পারবেন। যেরকম ইয়া করতেছে, আমি এলিভেট এক্সপ্রেস ওয়ে আপনার শেখ হাসিনার আমলে আপনার কাজ চলছিল, ওই আপনার কাজের বাকি রয়েছে, কাজ কমপ্লিট হয়নি এখনো, ওইখানে কাজ করতে, ওইগুলো কাজ করবে, ওই ধরনের কাজ করবে। কিন্তু আপনার টেকনিক্যাল জিনিস যেগুলিকে ওইখানে থাকতে পারে, যেমন আপনার সাবমেরিন কেবল, এটা টেকনিক্যাল জিনিস। এবং আমেরিকা কিন্তু এটা উল্লেখ করছে এখানে যে এখানে ডাটা পাচার হয়ে যেতে পারে, বিভিন্ন গোপনীয় তথ্য পাচার হয়ে যেতে পারবে, সুতরাং এটা চীনের সাথে যাতে না করে, মানে আমেরিকার সাথে করতে হবে। ওই যে ডাটা নিয়ে যেটা আপনার সাবমেরিন কেবল বেসরকারি উদ্যোগে, মানে আমেরিকাতে তথ্য পাচার হইলে সমস্যা নাই, চায়নাতে তথ্য পাচার হইলে সমস্যা আছে, এই তো রাইট। এবং আমাদের চুক্তি দ্বারাতে তো এটা বলা আছে যে অনেক কিছু কিছু গোপন জিনিস আছে, এবং কাথায় কি চুক্তিগুলি হচ্ছে, এগুলি গোপন জিনিসগুলি তাদেরকে প্রকাশ করতে হবে, তাদেরকে জানাইতে হবে, এটাও তো বলা আছে চুক্তিতে, আমেরিকার চুক্তিতে। এমনিতে এটা গোলামির চুক্তি কি এমনি বলা হইতেছে? মানুষ যে আপনার গোলামির চুক্তির কথা বলতেছে, যারা আপনার আন্দোলন মিছিল করতেছে পাবলিকে, যারা বলতেছে গোলামির চুক্তি, এটা কি এমনি বলতেছে? এটা তো স্পষ্ট হয়ে গেছে জিনিসটা। আমাদের প্রতিমন্ত্রী নুরুল হক নূর উনি তো বলছে, ভাই আমি আপনি বলবেন কেন, ওনার নিজেরই স্বীকারোক্তি। রফিক ভাই, আপনি বারবার নুরুল হক নূরের কথা বলেন, এই গোলামির পিছনে নুরুল হক নূররা কি দায়ী নাই? তাদের অবদান নেই? উনি তো শুনেন, আমি তো এই কথাটা বললাম যে উনি তো এটা উনি কিন্তু ধূস এড়াইতেছে, কারণ ভবিষ্যতে কিন্তু প্রশ্নের মুখোমুখি হবে। রফিক ভাই, আমাদেরকে শোনানো হয়েছে ভারতের গোলামি, এরপরে 5 আগস্টের পরে আমরা ভারতের গোলামির কিছুই খুঁজে পাইনি, এই যাবৎকালে কেউই কিছুই দেখাতে পারেনি। কিন্তু মার্কিনীদের গোলামির যে চুক্তি, সেটা তো চোখের সামনে জল জল করে ভেসে উঠছে। জল জল খেলে, এটা তো স্পষ্ট। আর আমরা বহুদিন ধরে এর বলতেছি, এখন সবাই বলতেছে, আমরা প্রথম থেকে এই কথাগুলি বলছিলে, এখন কিন্তু এটা নিয়ে প্রতিবাদ মিছিল হচ্ছে রাস্তাঘাটে, এবং তাদের বর্তমান সরকারের নিজেই মন্ত্রী একজন স্বীকার করে ফেলছে যে এটা গোলামি চুক্তি, নিজে স্বীকার করছে। এর চেয়ে এখানে আর কোনো বড় কিছু নাই। আমি সারাদিন চিল্লাইলে যেটা আপনি বলছেন প্রতিমন্ত্রীর কথা বারবার কেন বলছেন, কেন ভাই? আমি তো উনি বলবো, উনি তো আমাদের সরকারের মন্ত্রী, উনি যেই হোক না কেন,
যত ইয়া হোক কেন, কিন্তু উনি কিন্তু সরকারের মন্ত্রী, বর্তমানে ক্যাবিনেটের মন্ত্রী। তাহলে ওনার কথাটা আমরা এ করবো না? এটা তো আমরা কোট করবো, আমরা এই কথাটা তো কোট করবো ভাই। সুতরাং এইখানে আপনার ইয়া করা কিছু নাই। আর একটা জিনিস বলেন, এই যে ভারতের যে গোলামী চুক্তির কথা বলছেন, এটা তো এটাই করলাম, ভারত বিরোধী ছিলেন আমাদের এই দেশের যে ভারত বিরোধী পক্ষটা, এটাই তো, এরাই তো এই জিনিসটা করছে। এর মধ্যে নুরুল লোক নূর বা ওই যে সাকি এরা ছিল, এরা নিজেদের স্বার্থে কাজগুলো করছে। কিন্তু হয়রাজ দেখেন, আমরা একটা সবসময় বলতাম, ভারতের সাথে দীর্ঘ 16 বছর বা 17 বছর আওয়ামী লীগ সরকারের সময় যে আপনার ঘনিষ্ঠতার কারণে এই দেশের উন্নয়নও যেরকম হয়েছে, পাশাপাশি আমেরিকা এবং চায়না কোনো ধরনের খবরদারি করার সুযোগ পায় না। কারণ আমরা সবসময় বলছি যে ভারত কিন্তু এই জিনিসটা সবসময় ইয়ে করছে, আমেরিকাকে সবসময় বলছে যে হ্যাঁ, আপনাদের সাথে আমরা সবকিছু করবো, তবে আমার দেশের সীমান্তের যে স্বার্থ বা আমাদের দেশের যে আপনার নিরাপত্তার স্বার্থটা আপনাকে দেখতে হবে। যে কারণে আমেরিকা কিন্তু এখানে ভারতের এই যে বাংলাদেশের ইয়া নিয়ে কিন্তু আমেরিকা বাড়াবাড়ি করতে পারে নাই। যখনই আপনার এই ভারতীয় মনে হয় যে আওয়ামী লীগ সরকার চলে গেল গা, তখন কিন্তু ভারতে ওইখান থেকে অনেকটা ছিটকে গেল গা। এই ছিটকে যাওয়ার কারণেই তখন এরা সুযোগটা পায় গেছে। এই সুযোগটা পাই এখন মনে করেন এরা উঠে পড়ে লেগে গেছে গা। উঠে পড়ে লাগছে দেখে কিন্তু আজকে সবাই কিন্তু এখন সুযোগ পায় গেছে যে এখন যেহেতু আপনার ইয়া নাই, ভারত নাই, এখন আমরা যেভাবে পারি এভাবে আপনার ইয়া করবো, বাংলাদেশের সাথে আপনার চুক্তি করব, বাংলাদেশে ঘুরাবো, নিব, ভারতে বাংলাদেশের সাথে যে ধরনের কাজ করা দরকার তাই করবো। এবং ইউনূস সরকার তাই করছে, এবং এটা সর্বজন স্বীকৃত যে আমাদের দেশের সাথে আমেরিকার যে চুক্তিটা হয়েছে, এটা অত্যন্ত দেশের জন্য খুব গর্বিত এবং দেশের মারাত্মক স্বার্থবিরোধী শুরু হইল মাত্র। কারণ এইটা যে আজকে একটা চুক্তিটার যে আপনার ডিমেরিট বা আপনার খারাপ দিক আজকে আমাদের একটা পেপারে উল্লেখ করছে, যেটা হলো আপনার সাবমেরিন কেবলের কাজটা অলরেডি চায়নার সাথে কমপ্লিট আপনার এগ্রিমেন্ট এবং কাজ কিছু চলতেও ছিল, এবং সেই কাজটাকে বন্ধ করে রাখছে ইউনূস সরকারে। এবং এই সরকারে আসার পরে হয়তোবা এই যে চীনের সাথে যে আপনার ইয়া হয়েছিল, আপনার যে আলোচনা হয়েছে, বিভিন্ন দ্বিপাক্ষিক অনেক আলোচনা হয়েছে চীন সফরের সময় প্রধানমন্ত্রী, ওইটার জন্য ওরা চাপও দিয়ে দিয়েছে যে আমাদের সাথে যে চুক্তিটা ছিল আগের, সেই চুক্তিটা কাজটা আগায় নেওয়ার জন্য। কিন্তু আমেরিকা এখানে বাধা দিচ্ছে যে না, এটা করা যাবে না, এটা করলে এটা আমাদের দেশের নিরাপত্তার জন্য ঘাটতি হবে, মানে আমাদের দেশের নিরাপত্তার জন্য অনেক তথ্য নাকি পাচার হয়ে যাবে। এখন আমাদের দেশের নিরাপত্তার দায়িত্ব কি আছে? আমেরিকা। তার মানে আপনি বুঝতেই পারছেন, আমরা কিন্তু অলরেডি আমেরিকার কাছে আমাদের সার্বভৌমত্বের একটা মানে ইয়া দিয়ে দিছি আমরা। আমেরিকা এখন আমরা কিভাবে চলবো, আমাদের দেশের সার্বভৌমত্ব কাদের কাছে নিরাপদ থাকবে, এটা আমেরিকা বলে দিবে। এরও মানে বর্তমানে আমরা আর একটা কথা বলছিলাম যে এরকম একটা সময় আসবে যে আপনার রাশিয়ার যে পারমাণবিক চুল্লি করা হয়েছে রাশিয়ার পক্ষ থেকে, এখানে যে আপনার জ্বালানি একসময় বলবে, আমেরিকা বলবে যে জ্বালানি আমরা দেবো, আমেরিকা রাশিয়া থেকে আনতে পারবো না, যেটা আমরা অনেক আগে থেকে সংখ্যা প্রকাশ করতেছিলাম। কিছুদিন পরে ওটা আপনি বুঝবেন, যদি এইভাবে চলতে থাকে কিছুদিন পরে দেখবেন বলবো যে না, রাশিয়ার থেকে জ্বালানি তোমরা নিতে পারবে, জ্বালানি আমরা সরবরাহ করবো, মানে ওইটা ইয়ার মধ্যে আমেরিকার হাতে চলে যাবে। আপনি অপেক্ষা করেন, এটা অপেক্ষা করতে হবে মাসুদ ভাই। অপেক্ষা মানে কি, এখন আমাদের আসলে কিছু করার হাত পা বাঁধা হয়ে গেছে। আমরা শেষে কিছু কমেন্টের জবাব আমরা দেব, কয়েকটা কমেন্ট আমরা বাছাই করে নিয়ে ওগুলো নিয়ে কথা বলবো। তার আগে একটা বিষয় একটু আলোচনা করি। এই যে এই ব্যাপারটা, আমাদের সাতক্ষীরা 4 আসনের এমপি, তার একটা বিষয় একদম সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে গেছে। এ নিয়ে আপনি আপনার চ্যানেলে কথা বলেছেন, আসলে কি ঘটেছে রফিক ভাই? ধন্যবাদ মাসুদ ভাই, আবারও ধন্যবাদ। আমি অলরেডি একটা ভিডিও ওনার নামে করে আসছি আমার চ্যানেলে পলিটক ভিডিওতে, এবং আরেকটা ইয়া আপনি রেডি করছি, আমি আপনার লাইভের বের হয়ে আমি ওইটা নিয়ে করবো। আমি আর বিষয়টা জামাতে ইসলামের এমপি বিধায় বিষয়টা একটু অতি গুরুত্বের সাথে দেখছি, কারণ এটা তো হওয়ার কথা নয়। কারণ ওনারা ধর্ম নিয়ে রাজনীতি করেন, তাদের বেলায় এই ধরনের ঘটনা কেন ঘটলো, কিভাবে ঘটলো, আসলে এই ঘটনার সত্যতা কতখানি? জি হ্যাঁ রফিক ভাই।
আমি আরো এই যে বললাম না, আমার আর একটা লাইভ করবো, এটা নিয়ে সবকিছু কমপ্লিট করে কিন্তু আমি থুয়ে আসছি, থাম্বনেল দিয়ে আসছি। এখন আপনি প্রশ্ন করছেন, আপনার কাছেই আমার সব বলে যাই দিব। আমি যদি এটি নিয়ে আবার কথা বলবো, এই জিনিসটা নিয়ে নতুন করে তথ্য পাইছি যে জিনিসটা, যে আপনি বলছেন যে জামাত ইসলামের নিয়ে এই জন্য এটা নিয়ে ভাইরাল বা এটা নিয়ে আলোচনা করতে হবে। জামাত ইসলাম তো ইসলাম প্রচার করে, ইসলাম, এবং ওনার অনেক বক্তব্য আছে, মেয়েদের কিভাবে চলতে হবে, মেয়েদেরকে না, আমরা ডাক্তার মুরাদকে দেখেছি আওয়ামী লীগ শাসন আমলে ডাক্তার মুরাদকে দেখেছি, তার মন্ত্রিত্ব কিন্তু চলে গিয়েছিল এই ধরনের এমপি তো চলে গেছিল, জাস্ট একটা ফোন আলাপ তাতেই মন্ত্রিত্ব চলে গেছে। ওনার মন্ত্রিত্ব না শুধু খালি, ওনার এমপি তো চলে গেছিল। কারণ কি জানেন, উনাকে যখন আওয়ামী লীগ থেকে বহিষ্কার করেন, মন্ত্রিত্ব চলে আওয়ামী লীগ বহিষ্কার করেছে। বহিষ্কার করা মানে কি, সংসদ সদস্য বহিষ্কৃত হয়, তাহলে পার্টি থেকে বহিষ্কৃত হলে ওনার সংসদ সদস্য খারিজ হয়ে যায়। এবং জামাত ইসলাম কিন্তু আজকে বিবৃতি দিচ্ছে একটা, যে আমরা আরো তথ্য প্রমাণ জোগাড় করে আমরা চিন্তা করতেছি কি করব না করব। মানে তাকে তো বহিষ্কার যদি করতে হয় তাহলে তাকে এমপিতে চলে যাবে, আর বহিষ্কার না হলে জামাত ইসলাম সমালোচনা করবে, পড়ছেন উভয় সংকটে। আবার এই গাজী নজরুল ইসলাম কিন্তু বিএনপির প্রভাবশালী আপনার নেতা না, এই জামাতের, উনি সাতক্ষীরা থেকে 4-5 বার মনে হয় এমপি হয়েছে। গাজী নজরুল ইসলাম সাতক্ষীরা 4 আসলে কয়েকবার এমপি হয়েছে, সুতরাং কিন্তু ওনার একটা প্রভাব আছে। কিন্তু উনকে বহিষ্কার করবে নাকি, বহিষ্কার করলে এমপিতে চলে যাবে। এবং এটা জামাতের জন্য বহিষ্কার করলেও বিপদ, না করলেও বিপদ। বহিষ্কার করলে রেকর্ড হয়ে থাকবে। আর যদি কোনো কারণে ওরা চেষ্টা করতেছে, যেটা আমি বলতে চাচ্ছিলাম, চেষ্টা করছে যে ওনাকে বুঝিয়ে দিতে চেষ্টা করছে যে উনি অনৈতিক কাজ করে নাই, উনি বিয়ে করছে। এবং আপনার এই ভিডিওতে ঢুকার আগে আরেকটা ভিডিও তো শুনতেছিলাম, একটা টেলিফোন সাক্ষাৎকার শুনতেছিলাম, যে যার সাথে ইয়া হয়েছে, মানে যে আপনার ওই কিনা বলে বিবাহ রেজিস্ট্রি করে, তার সাথে এক ভদ্রলোকের টেলিফোন, এবং এটা আমার দেশ পত্রিকার যে অনলাইন একটা মিডিয়া আছে, আমার দেশ পত্রিকা, সেখানে সাক্ষাৎকার দিচ্ছে, এটা শুনতেছিলাম, তখন কিন্তু আপনি ঢুকে গেছেন। এটা আগে বলতেছে যে ওই ভদ্রলোক নাকি পরে সিগনেচার করছে, আজকে নাকি সিগনেচার করছে ওই কাগজে। দেখেন নতুন করে একটা ইয়া বের করছে, ওই কাবিন নামা বের করছে, সিগনেচার করছে আবার আজকে। তখন ও প্রশ্ন করতেছে যে কিভাবে সিগনেচার, ওনার সাথে তো দেখা হয় না। পরে বলতেছে কি যে 17 তারিখ করছে, 17 তারিখে জুন মাসের। তখন এই ভদ্রলোক বলছে যে না, ওনার সাথে তো আমার ঢাকাতে সচিবালয় দেখা, 17 তারিখ নামাজের পরে ওনার সাথে দেখা, তাহলে সিগনেচার করলো কি? মানে এই নিয়ে একটা মানে ইয়া করছে, মানে মিথ্যা, একটা মিথ্যা ডাকতে গিয়ে কতগুলি মিথ্যা যে এরা যে জড়াচ্ছে, মানে এবং আরো কিছু আমি তথ্য ডাকতে গিয়ে শত শত মিথ্যে বলতে হয়, এটাই বোঝাতে চাচ্ছে। আমি আরেকটা কথা বলি আপনাকে, আমি কিছু তথ্য দিয়ে যা মানে না, আমার ভিডিওতেও যাব, আমি পলিটক ভিডিওতে, কেউ যদি দর্শক আমার ভিডিও দেখেন আপনি আর তথ্য কিছু পাবেন। আমি আরেকটা তথ্য দিচ্ছি এখানে, আমার আপনার এখানে তথ্যটা আমার এখানে সাপ্লাই দেবো। তার যে ড্রাইভার এবং পিএস, এটা সাবেক নাকি, সাবেক মানে এখন বাদ দিয়ে দিছি মনে হয় আর কি, আগে ছিল, কয়েকদিন আগেও ছিল। সে একটা আপনি প্রধানমন্ত্রীর কাছে একটা চিঠি পাঠাইছে, এবং চিঠিটা অনলাইন ইয়াতে আসছে, আপনার প্রিন্ট মিডিয়াতে ঢুকছে, বুঝতে পারছেন? উনি কিন্তু অনেক অভিযোগ করছে যে তার এরকম নারী ঘটিত মানে নাবালক মেয়েদের সাথে আরো অনেক ভিডিও তার কাছে ক্লিপ আছে। খেয়াল করেন যে কথাটা, এরকম ভিডিও ওই ড্রাইভারের কাছে অনেক আছে। এখন এই ড্রাইভার পল্লবীতে থাকে কোথায়, 20 তারিখ থেকে তাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে মেরে ফেলার জন্য, এবং তাকে অ্যাটাকও করছিল। এবং সে 2 দিন আগে, মানে 20 তারিখের পরে আপনার ঢাকা আপনার কর্মীটোলা হাসপাতালে ভর্তি ছিল মাইর খায়া, এটাও কিন্তু ওখানে আসছে। এবং তার কাছে সে বালু মহলের কোথায় চাঁদাবাজি করে, কোথেকে টাকা নেয়, কোন জায়গায় চাঁদাবাজি করে, সবকিছু নিয়ে সে একটা ভিডিও তার কাছে, এগুলি তার অনেকগুলি ক্লিপ আছে, এবং অনেক প্রত্যক্ষদর্শী সাক্ষাৎকার আছে, সাক্ষী আছে। এবং এটার জন্য একটা প্রধানমন্ত্রীর কাছে একটা আবেদন জানাইছে যে তার নিরাপত্তার জন্য, জীবনের নিরাপত্তার জন্য। তাহলে বুঝেন যে এই ভদ্রলোক, এই যে আমাদের যে নজরুল ইসলাম, গাজী নজরুল ইসলাম, ইসলাম কায়েমে কি কি আপনার অনৈতিক কাজগুলি করে। এটা তো আমার কথা না, ওনার কথা। ওনার কাছে আরো ভিডিও আছে, ড্রাইভারের কাছে আরো ভিডিও আছে, অনেক মেয়ের আপনার আরো ইয়ে আছে। মানে তার মানে কি বহুগামী উনি, মানে তাও আবার কি বলছে যে অনেক মেয়েদের, নাবালক মেয়েদের সাথে আপনার ইয়ে আছে। তাহলে বুঝেন তাহলে জিনিসটা। আমি কিন্তু ইয়ে করে রাখছি, পয়েন্ট লিখেছি আমার ইয়াতে বলার জন্য, আমার টকশোতে বলার জন্য। আর কিছু পয়েন্ট হয়তো আমার কাছে আরো পাবো, আপনি ঘাটাঘাটি কারণে আপনি আইসা করছেন। আর একটা কথা বলি, উনি সিগনেচার করে নাই, সিগনেচার করছে এখন, মানে নতুন করে ওখানে শুনেন। আমি জানি একটা, এই যে যারা কাবিন রেজিস্ট্রি করে,
এরা কিছু কিছু পাতা বাকি রাখে, মানে বিষয়টা ভাইরাল হয়ে যাওয়ার পর গোপন রাখা যাচ্ছে না বিধায় এখন এটাকে কোনোভাবে হালাল করে নেওয়া যায় কিনা সেটা চেষ্টা করা হচ্ছে, এটাই। এবং আরেকটা কথা বলে তথ্য দিয়ে দিই, আপনারা যারা কাবিন করে রেজিস্ট্রি করে এরা পাতা কি করে গ্যাপ রাখে, যে এই ধরনের কিছু কাজ মানে 2 নম্বরই কাজীদের বিরুদ্ধে বাংলাদেশের অনেক কাজীদের বিরুদ্ধে কিন্তু এরকম অভিযোগ আছে, যারা কিছু পাতা রেখে যায় তখন ওই যে টাকার বিনিময়ে কিছু ডুপ্লিকেট করে রেজিস্ট্রি করে, এই অনেক কাজী এরকম মামলা গায়ে জেলও গেছে, কিন্তু ওই জন্যই কিন্তু ওই রকম ওই কাজী কাছের কাছেও কিন্তু সেরকম ডকুমেন্ট হয়েছে। না হয় আপনার 27 তারিখ হয়েছে আপনার হয়েছে, অথচ 22 তারিখ ওইখানে কাগজে লেখা তার অবিবাহিত মেয়ে। আর একটা কথা শুনেন, এই মেয়েটা, আপনি মেয়েটার বয়স দেখছেন, আপনি এই মেয়েটার বয়স 18 বছর হয় নাই, মাত্র এসএসসি পাস করছে। তাহলে এই মেয়েটা আপনার ওই ভদ্রলোক 70 বছরের উপরে হবে, খেয়াল করেন জিনিসটা, 70 বছরের উপরে হবে। মানুষের বিবেক বুদ্ধি সেটাও তো দেখার আছে। আবার দেখলো, আবার আমি এই ভিডিওটা করবো আমাদের মধ্যে, এই জন্য বলে দিচ্ছি আপনাদের কাছে, আমি বলে দিচ্ছি, ওই যে আপনার রফিকুল্লাহ আনসারি নাকি আপনাদের এলাকার বড় বক্তা, সে বলছে আরো ভাই আরো 2টা বিয়ে কর, ভাই 2টা বিয়ে করা লাগে ফরজ, আরো করা উচিত। মানে কতটুকু আপনি এরা নির্লজ্জ বেহায়া, নির্লজ্জ বেহায়া। এদেরকে আমরা ইমাম মানি, এদেরকে আমরা করি, এদের সামনে আমরা ওয়াজ শুনতে যাই। রফিকুল্লাহ আফসারী হুজুর বলেছেন ওনার নেক হায়াত কামনা করেছেন উনি, মানে খুব দোয়া করেছেন। আরো, আরে ভাই আমার ভিডিওতে আপনি আসেন, আমি আমার ভিডিওতে যাচ্ছি একটু পরে, আমি আরো তথ্য দিচ্ছি আপনাকে। আমি তো আমার লাইভে যাবো পলিটক বিডিতে, আপনি বুঝবেন, আপনি বুঝেছেন জিনিস। এগুলি শুনেন, এগুলি আমাদেরকে মানে এরা, আমরা এই হুজুরদেরকে এতটুকু আমরা সম্মান করছি, আর করার পরে এই সম্মানটা ওনারা আমাদের সেই আস্থার জায়গাটা ওনারা আমাদেরকে ধূলিসাৎ করে দিছে। আমরা হুজুররা হাত বললে যে আমরা মসজিদ মাদ্রাসা যে কোনো ব্যাপারই ওনারা যাই বলছে এই যে ওয়াজের জন্য আমরা মানে মুক্ত হস্তে সবাই এই বাংলাদেশের মানুষ দিছে, আর এটার সুযোগের সদ্ব্যবহার করে আজকে তারা এই ধরনের আপনার ইয়ার সাথে জড়িত হয়ে গেছে। ওরা আমাদের দেশের মানুষকে বোকা পাইছে। রফিক ভাই আরেকটা এর সাথেই ওর সাথে কানেক্ট করে দিই, অ্যাড করে দিই আরেকটা তথ্য, সেটা হচ্ছে 6 মাসে 238 শিশু কিশোরী সহ 404 জনকে ধর্ষণ নির্যাতন বেড়েছে 56% বেড়েছে নির্যাতন। HRSS। এবার বলুন। এগুলো ভাই, এগুলো তো শুনেন, এইসব বা এই তথ্য সারাদিন দেখতে দেখতে বলতে বলতে মুখ হয়েছে, তিতা হয়ে গেছে, এই জন্য বলতে আপনার এখন ভালো লাগে না, এগুলো বলি না। আপনি গতকালকে আমি ভিডিও করছি, মানে এই মাঝখানে কয়েকদিন এই বলৎকার এবং শিশু দর্শন নিয়ে আমি বলছি, বলে পরে বন্ধ করে দিছি। কেন বন্ধ করেছি, যে এইভাবে যদি বলতে থাকি, যেমন আমার এক বন্ধু আছে, সে বলে যে এই তুমি হুজুরের বিরুদ্ধে লাগছো কেন? বেটা তুই হুজুরের বিরুদ্ধে লাগবে কেন? আমি তোকে মুসলমান, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি হুজুরের বিরুদ্ধে লাগবো কেন? আমি যেসব হুজুর এসব আগাম কুকাম করতেছে ওদের বিরুদ্ধে আমি কথা বলতেছি, এবং অন্য হুজুরদেরকে আমি সতর্ক করছি যে এদেরকে সতর্ক করেন, এদেরকে নিবৃত্ত করেন, এদেরকে বলেন যে এরা এগুলি করেন, আপনারা এগুলি করেন, নিয়ন্ত্রণ করেন। এটা বলছি। আপনি আসেন দাঁড়া, আমি শেষ করে কথা বলেন, একটা ঘটনা বলার পরেই তো আপনি বলেন, তাই না? মানে যে ঘটনাটা আলোর মুখ দেখে মানে মিডিয়ায় চলে আসে, সোশ্যাল মিডিয়ায় চলে আসে, কত শত হাজার ঘটনা ধামাচাপা পড়ে যায়, তার খবর কি কেউ রাখে? মাসুদ ভাই দেখেন, আমি বলি আপনাকে, এই বলছে প্রশ্নটা করছেন, আমি গতকালকে যে লাইভের ভিডিওটা করলাম, দেখেন হয়তো হেডলাইনটা আপনি দিছিল আপনার, যে মাদ্রাসায় বলৎকার দর্শন কি বৈধ, প্রশ্নবোধক চিহ্ন। দেখেন আমি আপনার গতকালকের আপনার লাইভে আপনি গেলে আপনার ভিডিওটা আপনার দেখবেন, আপলোড হয়ে আছে, দর্শকরা যদি থাকে যেগুলো দেখতে পারেন। এখানে কিন্তু আমি এই কথাটাই বলছি, কালকে আমি বললাম না, গত কয়েকদিন আমি এগুলি ভিডিও করি নাই, আর কত করবো, করতে গতকালকে মনে হচ্ছে আবার করি। গতকালে 2টা একসাথে আসছে, একটা হলো মাদ্রাসার একটা হুজুর ইয়াং ছেলে ছবি সহ আছে দেখবেন, আর একটা হলো আপনার ওই বেসরকারি মানে আপনার লক্ষ্মীপুরের এটা, আর এটা হলো হয়তো মাদারীপুরের শিবচরে লক্ষ্মীপুরের একটা অধ্যক্ষ, ওনারা তো মাদ্রাসা একটা দিয়ে অধ্যক্ষ হয়ে যায়, চেয়ারম্যান হয়ে যায়, সে আপনার এই বাচ্চাকে ডাইকা নিয়ে রাত্রে বলৎকার করছে, যেটা না আমি ভিডিও করছি গতকালকে।
আমি এই কথাটা বললাম যে এই বলৎকার হচ্ছে, ওরা কিছুই বলে না, বরঞ্চ তারা নতুন করে ইয়ে করছে, যে কয়েকদিন আগে হুজুররা একজন ইয়ে করছে, বৈঠক করছে যে আপনার কওমি মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। ওই যে আমরা যে মিডিয়াতে কথা বলি এই জন্য, কারণ আমি উদ্দেশ্য করে বললাম ওদেরকে, এই জন্য আমি কিছুদিন বন্ধ ছিলাম, চুপ ছিলাম। এখন এই বলৎকার আপনারা বলেন কেন? আপনারা ওদেরকে আরো উৎসাহ দিবেন, আপনারা হাততালি দিবেন, বাহবা দিবেন, আপনারা মজা নিবেন, মানে এগুলো দেখে মজা নিবেন, ভালো মানে ওদেরকে তারা তো তারা এটাই চাচ্ছে। এখন দেখেন গতকালকে করার পরে আজকেও আসছে 4-5টা আসছে বলৎকারের ঘটনা। এমনকি গতকালকে বলৎকারের জন্য করছে, আজকেও কোনো ভিডিও করব বলেন আপনি? অথচ তারা বলে আমরা নাকি মিডিয়াতে নাকি এটা আপনার প্রপাগান্ডা ছড়াচ্ছে। তাদের বিরুদ্ধে কিছু কথা বললেই মনে করে যে নাস্তিক পুস্তিক মুদ্রাত বানায় দিয়া আপনি ইয়া করে হালায়, এইটা হলো তাদের ইয়া হয়ে গেছে। এখন আমার হাতে বলতে পারতেছেন কি, আমার হাতে দাঁড়িয়ে আছে, নামাজ পড়ি বলি, সহজে বলতে পারতেছেন না। আপনার 90% বা তারও বেশি পার্সেন্ট মুসলমানের দেশ, ওদেরও হাতে বিশাল অস্ত্র না, এই যে ফতোয়া, যে ফতোয়া দিয়ে দিলাম রফিক নাস্তিক, মাসুদ মুরতাদ, আরেকজন কাফের, এইসব বলে দিচ্ছে তো ওদের সমস্যা হয় না, ওরা তো এটার এজেন্সি নিয়ে বসছে। না অনেকে বলে যে আপনি হুজুরের পায়ে ক্যাপশন করেন, ভাই আমি তো হুজুরের পায়ে খেপি নাই, আমি একজন মুসলমান, যা শিখি হুজুরদের কাছে শিখি। আমি সবসময় বলি, আমার মিডিয়া অনলাইন মিডিয়াতেই বলতেছি, আমার নিজের ভিডিওগুলো বলতেছি যে আমি হুজুরদের প্রতি না। হ্যাঁ, ওদের কাছ থেকে শিখেন, তাদের বিরুদ্ধে বেশি ওদের কাছ থেকে শিখেন। রফিক ভাই যেটা বললেন যে ওদের কাছ থেকে আমিও তো শিখি, হ্যাঁ শিখেন, তো শিখলে আপনি করেন না কেন? আপনি ওদের মতো ওই কাজগুলো করেন না কেন? আপনি ওদের কাছ থেকে কি শিখেন? আসল শিক্ষা তো শিখছেন না। যে শিক্ষাটা ধর্মীয় শিক্ষা আমাদের ভিডিওতে হচ্ছে, তো আপনি শিখছেন কার কাছে? যে লোক না সেই কথাটা আমি বলতেছি যে আমি তো এইটাও, আমি একটু মুসলমান হিসেবে লজ্জিত হই যে তাদের কাছ থেকে আমরা এগুলি শিক্ষা নেই, এই ধর্মীয় শিক্ষা নেই, এরপর তারাই এরকম অনৈতিক কাজগুলি করতেছে। যেন আপনার গাজী আজকে নজরুল ইসলাম করলো। আপনি শুনেন অনলাইন মিডিয়াতে আমি অনেকগুলি পাই যে জামাতের এমুক এলাকা ভিত্তিক ইউনিয়নের লিডার, ওই উপজেলার লিডার, ওরকম ওয়ার্ডের লিডার অনৈতিক কাজে ধরা পড়ছে, এটা অনেক ভিডিও আসে। কিন্তু আমি এগুলি নিয়ে ভিডিও করি না, কেন জানেন? ছোটখাটো লোক যেহেতু, এগুলি অনেক সময় দেখা গেলো ভুলও থাকতে পারে, কারণ স্থানীয় ভাবে দেখা গেলো একজনের দাড়িওয়ালার লোক তারে ধরে বললো যে এটা জামাতের লোক, এরকম হইতে পারে, যে কারণে আমি করি না। কিন্তু আজকে কিন্তু প্রথম আমার ভিডিওটা প্রথম ভিডিও মনে হয়, আমি 5:30টার সময় লাইভ করছিলাম, এটা এর আগে কেউ করে নাই। এইখানে আমি কিন্তু এই জন্য করলাম যে না, উনি তো এমপি মানুষ, সুতরাং ওনার আমি গতকালকে এটা পাইছিলাম, কিন্তু আমি করি না, কেন জানেন? গতকাল বলছেন এই দিয়ে তৈরি, এই দিয়ে তৈরি, এই দিয়ে তৈরি, এবং তার যে সমর্থক বাহিনী, ওই যে বাহিনী, কি বলে, গুপ্ত বাহিনী, মানে বট বাহিনী, এরা মানে এমন ভাবে ছড়াইছে যে মানে এগুলি মিথ্যা, এই সে প্রপাগান্ডা, এবং যারা করতেছে ইসলাম বিরোধী, এই সে, এরা বলছে। আজকে যখন প্রকৃত ঘটনার সামনে আসলো, এরপরে ভিডিও একটার পর একটা আসা শুরু হইলো, তখন কিন্তু আমি আমার এই বক্তব্য, সামনে আমার ভিডিওটা অবশ্যই শুনবেন দর্শক, আপনারা যারা আছে আমার ভিডিওটা পলিটক ভিডিও শুনবেন, অনেকগুলি কথা বলছি, একদম বিশ্লেষণ করে বলছি যে তারা কিভাবে আপনাদের ধর্মীয় ওয়াজগুলি পড়ার সময় তারা কি বলে, আপনি বেঁচতে গেলে হুর পাইবেন। আরে ভাই, বেঁচতে গেলে হুর পাইবেন, হুর কি? তোমরা ওই সেক্সুয়াল ব্যাপারটা সামনে করে, মেয়ে সংক্রান্ত ব্যাপার আনো কেন? মানে নারী লোকটা কেন আনো? মানে মানুষদেরকে যে কি বেঁচতে গেলে আপনি নারীর লোক দেখায়, মানে আপনার নারী লুবি, মানুষ কেমন নারী বানাইতে চান? ও হোয়াট ইজ দিস? অন্য কোনো কিছু নাই, নারী কি সব? তাহলে তো বোঝাই যাচ্ছে যে এখন যে বর্তমানে তাদের কর্মকাণ্ড বুঝেছে তার কাছে নারী সব। না রফিকুল্লাহ আনসারী কিভাবে বলে যারা 4টে বিয়ে করার লাগিয়ে ও মিডিয়ার লোকদেরকে এসে বদ্ধ দিতেছে। আপনার মিডিয়া, আমি তো এই জন্য বলবো রফিক, আমার এনে বলবো রফিকুল্লাহ আনসারী মিডিয়ার বিরুদ্ধে যে বলছে, মানে আহাদারি করছে আল্লাহর কাছে, আল্লাহ গজব দিবা এদের উপরে, এরা কিয়ামতের কাছে নাকি আমাদেরকে দায়ী থাকতে হবে। এখন এটা বললেন না যে আমরা যে প্রতিবাদ করতেছি অন্যায়ের বিরুদ্ধে, আর উনি যে অন্যায়কে সমর্থন দিতেছে, ওনার যে কি হবে হাল, সেটা কিন্তু উনি বলে না। আমরা কি বোকা? আমরা তো লেখাপড়া করে এই পর্যন্ত আসছি, এত বোকা বানানোর সুযোগ নাই তো। বাংলাদেশের মানুষকে বোকা আর বানাইতে পারবেন না, মানুষ অনেক সচেতন হয়ে গেছে গা। সুতরাং আপনাদের এইসব আর গানগুলো মানুষে খাবে না। আপনারা যে কোন পথে গেছেন, এখন আরো বলতেছেন 4টে বিয়ে করলে আর 2টা বিয়ে করতে, ফাইজলামের একটা সীমা আছে তো মিয়া মানুষের। এই মিয়া, আপনি বয়স আমার মতো লোক 60 বছর বয়স বলছে আমি তো আরো 2টা বিয়ে করি, তারপর ফুল আফান নাতি কি? আমি আমার মেয়ের বয়সে তো মেয়ে 22 বছর চলতেছে, 21 বছর পারে আরো 1 মাস 2 মাস হয়েছে।
তাহলে এই ভদ্রলোক এই লোক সত্য। আবার নাকি একজনে লেখছে তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে উনি কি বীর মুক্তিযোদ্ধা। আমি জানি না, হইতে পারে বীর মুক্তিযোদ্ধা। বীর মুক্তিযুদ্ধ হয়ে থাকে, ওনার বয়স 75 বছর। 75 বছর লোক কিভাবে ধরেন উনি বিয়ে করছেন, বললাম মানলাম 16 বছর একটা মেয়ের বিয়ে করে। হ্যাঁ বলেন আপনি, উনি তো মানুষের রুচিও তো থাকবে একটা। উনি পাকিস্তানের পক্ষে যুদ্ধ করেছেন, বীর মুক্তিযোদ্ধা, ঠিক আছে, আপনার রুচিও তো থাকবে মিয়া আপনার। জি আমি তো কোনো মেয়ের দিকে তাকাইছি লজ্জা লাগে মিয়া। আমরা এটা পার্সোনাল ম্যাটার তো, কারো পার্সোনাল ম্যাটার থাকতেই পারে। বিষয়টা যখন না 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 শুনেন, আমাকে শুনেন, মিডিয়া কিছু কিছু শুনেন, তখন বিষয়টা এটা পার্সোনাল বিষয় ঠিকই। উনি তো আমাদের জাতীয় সংসদ সদস্য, ওনাদেরকে তো আমরা সম্মান করি। মানুষ তো অনেক আশা করে ওনাকে উনি বিশ্বাস করছে। এবং এই যে আজকে তার ড্রাইভার বলতেছে তার যে অনেক ভিডিও তার কাছে আছে, আরো অনৈতিক ভিডিও আছে বাচ্চাদের সাথে, দেখবেন কাল দিন পরে আরো ভিডিও বের হবে। হ্যাঁ, এই গুণগুলো না থাকলে কি তিনি এত দূর আসতে পারতেন? জি রফিক ভাই, ওনার গুণ আছে, উনি অনেক বড় নেতা, না হলে এমপি, এতবার এমপি হওয়া এটা চারটিখানি ব্যাপার না। জি রফিক ভাই, আলোচনা আমরা শেষ করব, দীর্ঘায়িত করব না। চীন মার্কিনীরা বাংলাদেশ নিয়ে উদ্বিগ্ন। বাংলাদেশের এই টানাটানির ফাঁকে ভারত বসে বসে তামাশা দেখছে। কি ঘটছে সামনে আমরা দেখো, আমি না থাকলে কি হবে। ভারতের আর কষ্ট করতে হচ্ছে না এখানে চায়নাকে নজরদারি করার। আমেরিকা না, আমেরিকাকে ঠেকানোর জন্য, আমেরিকাকে ঠেকানোর জন্য ভারতের এখন কষ্ট করতে দিতেছে না। বাহে বলতে বাহে দেখো, এখন আমি নাই, ওরাই লড়াই করছে। জি দেখা যাক সামনে কি ঘটে, নজর রাখতে হবে সব দিকে। আমরা আসলে দুই একটা কমেন্ট নিয়ে কথা বলার ইচ্ছে ছিল, তারপর আচ্ছা দেখি যে সামান্য একটু আলোচনা করি, শেষ তো করে দিতাম। একজন কমেন্ট করলেন, রফিক ভাই, ইন্ডিয়া বিদ্বেষী এন্ড হিন্দু বিদ্বেষী মনোভাব বাংলাদেশ এন্ড ভারতের সম্পর্কের প্রধান সমস্যা। হ্যাঁ, ওই রোমান হরফে তো ওনার কথা ঠিক আছে ভাই। আমরা তো চেষ্টা করি কথাগুলি বলার জন্য, আমরা বোঝানোর জন্য। আমরা দেখতেছেন অবশ্যই এই ধরনের কথা বলে আমার ভিডিওগুলো তো ভাই দেখেন, আমি এই কথাগুলি বলি। জি আমরা প্রশমিত করার চেষ্টা করি যাতে এই বিদ্বেষটা দুপাড়ের কোথাও যেন না ঘটে। জি রফিক ভাই, আরেকটা কমেন্ট, একটু ব্যতিক্রম কমেন্টটা আমি পেয়েছি গতকালের লাইভেও, এই কমেন্ট আমি পেয়েছি, আমি দেখিয়েছিলাম কিন্তু আমার মনে নেই, কমেন্টটা নিয়ে আলোচনা করিনি। সিজেপি জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। সিজেপিটা হলো ককরোচ জনতা পার্টি, উনি জিন্দাবাদ দিয়েছেন। তারপরে ইনকিলাব তো আমাদের দেশের কি ওই যে জমাত টমাত ওরাই তো বলে নাকি? আমাদের দেশে ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটা কারা দেয়? ইনকিলাব মঞ্চ, পাকিস্তানপন্থী যারা, হ্যাঁ বাংলা কথা। এখন না রফিক ভাই, এখানে একটু আমার এখানে একটু ব্যাপার আছে। এই ইনকিলাব জিন্দাবাদটা বহু 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 বছরের পূর্ণ, এটা ভারতবর্ষে দেয়। আমি ভারতের বামদেরকেও এই স্লোগান দিতে দেখেছি। তো এখন বাংলাদেশে এই স্লোগানটা আবার ইসলামিস্টরা ব্যবহার করছে। এই বিষয়টা একটু গবেষণা করে দেখেন তো, এই ঘটনাটা আসলে কোথায় যেন মিল অমিল একটু খুঁজে। যাই এটা পরের বিষয়। সিজেপি নিয়ে কথা, আজকে দিল্লিতে একটা প্রবলেম হয়েছিল, দিল্লি সংসদে ওদিকে একটু সমস্যা হয়েছিল। সিজেপি ওরা কিছু সংখ্যক, মানে কি পরিমাণ হবে সংখ্যাটা আমি জানি না, যেটা আমরা দেখেছি ভিডিও ক্লিপে 400-500 হতে পারে এরকম, ওরা মনে হয় ওদিকে ইয়ে করেছিল, মার্চ করেছিল সচিবালয়ের দিকে দিল্লিতে। সেখানে পুলিশ কাদান টিয়ার সেল নিক্ষেপ করে ওদেরকে মোটামুটি ছত্রভঙ্গ করেছে। রাহুল গান্ধী সহ বেশ গুরুত্বপূর্ণ কয়েকজনকে পুলিশ হেফাজতেও নিয়েছে, এমন তথ্য পাওয়া গেছে। রফিক ভাই, এটা কি ভারতবর্ষের মতো একটা কমপ্লেক্স রাষ্ট্রে এই বাংলাদেশ বা যেটা নেপালে ঘটেছে, যেটা শ্রীলঙ্কায় ঘটেছে, এই ধরনের বিপ্লব ঘটানো কি
কোনোভাবেই সম্ভব? 2-1 মিনিটে একটু যদি বলেন। গতকালকে আমরা আলোচনা করেছি, তারপরেও আমি কেন জানি বুঝতে পারছি না যে মানুষ এত বোকা কেন? এটা কি সম্ভব ভারতের মতো দেশে? মাসুদ ভাই, এটা কিন্তু আজকে সারাদিন আমি কিন্তু গভীরভাবে চিন্তা করছি, কিন্তু আমার এটার মাথায় খুঁজে পাইলাম না। আমি একটা ভিডিও করার ইচ্ছে ছিল এটা নিয়ে, আমি গতকালকে ভিডিও করছিলাম, কিন্তু এটা নিয়ে আর একটা ভিডিও আজকে করতে চেয়েছিলাম, কিন্তু আমার এটার মাথায় কাজ করতেছে না। কারণ এখানে যে আন্দোলনটা বর্তমানে থানাবাদে উঠছে, যে আপনার এই ককরোচ পার্টির যে ছেলে, ওই ছেলের সাথে বা ওদের সাথে এখন আপনার বিরোধী দল মানে আপনার ওই যে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী এবং তাদের যে ইয়ে আছে, তারাও গিয়ে যোগ দিচ্ছে আজকে, এবং তাদেরকে মানে ওরা 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 কি রফিক ভাই, ওরা বাংলাদেশ মডেল ফলো করছে, যেমন আমাদের দেশেও এরকম আমি হয়েছিল, তারপরে আমাদের আমি এটাই রাজনৈতিক বলতে দলগুলো চাইছিলাম। ওদের সাথে মিশে গিয়ে, এটা ভারতে কি এটা সম্ভব? হ্যাঁ, আমি সেটাই চিন্তা ছেলে করতেছিলাম মানুষই যে মনে হয় ভারতের না। এখন হয়তো বা এরা কোন উদ্দেশ্যে কি করতেছে, আমি গতকালকে ভিডিওতে আমি বলছি এটা, এবং আমি এটা কিন্তু গভীরভাবে আসলে ইয়ে করতেছি। এখন পর্যন্ত আমার মাথায় জিনিসটা কাজ করতেছে না, বা কারণ ভারতীয় রাজনীতি খুব এক্সপিরিয়েন্স, আমি এটা জানি। এখন তারা আসলে অনেক মানে জটিল। দেশের, আমি এটা কিন্তু গতকাল এটা বলেছিলাম রফিক যে এটা ভাই, কিন্তু দেশের ওখানে কোনো কতগুলো সংসদ, এই রাজ্য থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত, এটি কি সহজ ব্যাপার? একটা রাজ্যের সরকার ফালানোটাও তো অনেক টাফ, আর তো কেন্দ্রীয় সেটাই সরকার, এটা কি আপনি কি বলেন? সেটাই রাজ্য এটা সরকার ফালাক না, এখন এরা ককরোচ জনতা পার্টি ওরা একটা রাজ্য সরকার ফালাক না, আমার তো মনে না হয় না এটাই তারা সফল হবে। হয়তো না, ভাবতে সফল পারে, হওয়ার তো স্বপ্ন সুযোগ নাই। দেখতে আপনি পারে, শুনেন, রাজনীতির আমরা আমরা রাজনীতির মঞ্চ যতটুকু, তৈরি হতে পারে। হ্যাঁ সেটাই, আমরা যতটুকু আমরা দেখি ভারতের রাজনীতি, আমরা যতটুকু গভীরভাবে ইয়ে করি, যদি কোনো কারণে যদি এটা যদি প্রমাণ করতে পারে বিজেপি যে এটার মধ্যে বাইরের কোনো ইন্ধন আছে, দেখেন আপনি কথাটা কোথায়, যদি বিজেপি এটা কোনোভাবে প্রমাণ করতে পারে যে এই আন্দোলনটার সাথে আপনার বাইরের কোনো শক্তি জড়িত আছে দেশকে অস্থিতিশীল করার জন্য, তাইলে যে বিরোধী পক্ষ যারা এখন আন্দোলন, তারা কিন্তু রাজনৈতিক ভবিষ্যৎ কিন্তু ভালো হবে না, এটা আমি মোটামুটি বলতে পারি। আর যদি বিজেপি প্রমাণ করতে ব্যর্থ হয় এবং যারা বিরোধী যারা আছে, কংগ্রেস এর সাথে যদি যুক্ত হয়ে গেছে, কংগ্রেস এই মূল পজিশনে চলে আসবে ককরোচ পার্টির আন্দোলনের সাথে। কংগ্রেসকে প্রমাণ করতে হবে যে এটা দেশের স্বার্থে, যে জিনিসটা নিয়ে তারা লাগছে, ধরেন আপনার শিক্ষামন্ত্রী পদত্যাগ, এটা যদি তারা প্রমাণ করতে পারে যে না এটা নিয়ে আমরা করতেছি, বাইরের কোনো হাত নাই, তাইলে তারা আবার গেইন হবে। রফিক ভাই, মজার একটা কথা বলি, এখানে একটা কমেন্ট আছে, এই কমেন্টটা নিয়ে আমি আসলে আলোচনা করতে চাচ্ছি না এখনই। ওইটা ভারতের ওই যে ফুরফুরা শরীফের একজন বংশোদ্ভূত একজন আর কি, পীর পীর বংশ আর কি ওরা। যাই হোক, আমি এই বিষয় নিয়ে আলোচনা করব, আমি এই বিষয়টা অন্য একটা বিষয় নিয়ে কথা। জামাতে ইসলামী বাংলাদেশ সাপোর্ট করছে ভারতে এই সিজেপির প্রোটেস্টকে, মানে বাংলাদেশের জামাতে ইসলাম ভারতের এই সিজেপি কে, এই যে প্রোটেস্ট তারা সেখানে করেছে, এটাকে সাপোর্ট করেছে। জি না করবে তো, এই আমি তো এটা বললাম আপনাকে, যদি আমি কথা বললাম তো, এখানে দুইটা জিনিস থাকে 12, এখানে খেলাটা হবে কি জানেন, যেহেতু আপনার কংগ্রেস নেমে গেছে এটার সাথে, এই যে এই কংগ্রেসকে প্রমাণ মজার করতে হবে কমেন্ট দেশের পেয়েছি স্বার্থে এটা। রফিক ভাই, মজার একটা কমেন্ট, যেটা নিয়ে আমি কনফিউজড, আমি জানি না এটা নিয়ে, আমি আরো একটু খোঁজাখুঁজি করবো, সময় পাই না তো। বীর বিপ্লবী ভগবত সিং ইনকিলাব জিন্দাবাদ ব্যবহার করতেন এই স্লোগান। এই স্লোগানটা কিন্তু এখনকার স্লোগান না, এটা বহু পূর্ণ স্লোগান। কিন্তু এই স্লোগান কি করে আমাদের ইসলামিস্টদের ভিতরে ঢুকলো, তারা কোথায় এটা পেলো, এটা তো ভাবার বিষয় আছে রফিক ভাই, পিছনে একটু এটা তাকানো নিয়ে দরকার গবেষণা আছে। করতে হবে, আরেকদিন এটা নিয়ে আলোচনা, আগে নিঃসন্দেহে গবেষণা করে নিই নিঃসন্দেহে, আমরা। এটা আমি ওই যে প্রথম যখন ওরা ওই স্লোগানটা দিচ্ছিল, আমি দেখলাম ভারতে এই স্লোগানটা দেয়, ভারতে দিতে আমি নিজে শুনেছি। আমি 17 সালে যখন ভারতে গেছি, আমি তখন এই স্লোগান সেখানে শুনে আসছি, একদম সামনে থেকে, একদম খুব কাছ থেকে শুনেছি। এমন না ভিডিওতে অডিও রেকর্ড, এটা না, খুব কাছ থেকে শুনেছি। মানে আমি ওখানে ছিলাম অলরেডি, ঠিক আছে। যাই হোক, আর একটা স্লোগান আরেকজন ভাইয়া কমেন্ট করলেন, এই প্রসঙ্গ সম্ভবত অনেকেই হেল্প করছেন আমাদেরকে। বাঙালি স্লোগান একটা, এই মুহূর্তে দরকার শেখ হাসিনার সরকার জয় বাংলা। ও না, এটা বাংলাদেশের স্লোগান। আচ্ছা, আর একটা কমেন্ট আছে, পুরো ভারত থেকে সিজেপি আর বাকি সব মিলে 50-60 থেকে 70 হাজার মানুষ জোটাতে পেরেছে পুরো ভারতে, এমনটা
কমেন্টে বলছে। হ্যাঁ আমি একটু কথা আমি বলি, কোনো রাজ্যে, দীপ ভাই শুনেন, কোনো একটা বাদল ভাই, রাজ্যেও তারা এখনো খুব ভালো পজিশন করে উঠতে আমি ওই পেরেছে দীপ, এমনটা কিন্তু এই যে দেখা দীপ, যায় না। এই যে ওনার কমেন্টটা দেখেন, এই ভাইয়ের কমেন্টটা আমার দেখান একটু, আমি একটু এইটা ওনার নিয়ে কথা বলি, একটু ওনার কথাটা নিয়ে, আমি যে কথাটা আমি কোনটা বলতেছিলাম এটা? এটাই। এই যে আপনার দীপনাথ বাগিচিয়া, ওনার কমেন্টটাই আমি কিন্তু ইয়ে করতেছি। আমি এই কথা বলছি যে বর্তমানে যেহেতু কংগ্রেস এই সিজিপির সাথে যুক্ত হয়েছে, কংগ্রেসকে প্রমাণ করতে হবে দেশের স্বার্থে আন্দোলন করতেছে, এটা প্রমাণ করতে হবে। আর যদি কোনো কারণে বিজেপি এটা প্রমাণ করতে পারে যে এখানে দেশের স্বার্থ বিরোধী এবং অন্য দেশের আপনার এখানে ইন্ধন আছে, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে এই কংগ্রেসের। এইটা তো আমি বলে রাখেন কথাটা, আমি মনে রাখেন আজকে রাজনৈতিক একটা বিশ্লেষণ দিয়ে দিল এই ভাইকে, যেটা বললো যে ৬০-৭০ হাজার মানুষ জোগাড় করতে পারছে। হ্যাঁ এটাই আমি বললাম, এটার ভিত্তি করে আমি কথাটা বলছি। এখন যে আন্দোলনটা করতেছে মানে কি, যে শিক্ষা ব্যবস্থা মানে পরীক্ষা সংক্রান্ত বহির্গত ব্যাপার একটা সংস্কার বা শিক্ষামন্ত্রীর পদত্যাগ, প্রধানমন্ত্রী কংগ্রেসের যে প্রধানমন্ত্রী মোদী সাহেব, উনি কিন্তু বলছে যে হ্যাঁ তরুণদের যে দাবি এটা যৌক্তিক আছে, এটার ব্যাপারে ব্যাপক সংস্কারের জন্য কাজ করবে। অলরেডি কিন্তু উনি কিন্তু উত্তরটা দিয়ে দিয়েছে, কিন্তু মোদী সাহেব অত্যন্ত চালাক রাজনীতিবিদ, মানে না খুবই আপনার এটাই চালাক তো হয়, কিন্তু জ্ঞানী, তারপরে হয় না। আমাদের উনি কিন্তু দেশে উত্তর দিয়ে এমন দিছে। হয়েছিল, আমাদের দেশে এমন এখন যদি হয়েছিল, উত্তর দিয়েছে, সব দাবি মেনে নিয়েছে, এখন তারপরে যদি কিন্তু আন্দোলনটা থামেনি। হ্যাঁ এটা এসে এটা আসলে ভারত আর বাংলাদেশ বাদ দেন, আমি একটা ভারতীয় রাজনীতিবিদদের কথা আর বাংলাদেশের রাজনীতি অনেক ডিফারেন্ট আছে। আমি শুনেন ভারতের রাজনীতি এখন যদি কথা বলি তাহলে যাবে অন্যদিকে। আপনি দেখেন ভারতের যে বিজেপি, সেটা কিন্তু পারিবারিক কোনো ইয়া না, জি, রফিক ভাই রাজনীতি না। আরেকটা কমেন্ট আছে, ককরোচ নিয়ে আরেকটা কমেন্ট আছে, এটাও একটু দেখি। রফিক ভাই ঠিক বলেছেন, ককরোচ জনতা পার্টিকে নিয়ে কিছু ঠিক মতো বোঝা যাচ্ছে না। কি বলছে আমি ঠিক ইয়ে হচ্ছে হ্যাঁ বোঝা যাচ্ছে না, অর্ডার ওদের দাবি মানে ওদের এক কথা যদি বলি যে ওদের আসলে কি হ্যাঁ হচ্ছে ঠিক আছে এই বিষয়টা বোঝা যাচ্ছে না। না। আমি তবে শুনেন আমি মনে ওই যে করি, ভাই ওই আমি বলি ওই ভাইকে বলি, আমি কিন্তু আমার ভিডিওতে গতকালকে ভিডিওটা কিন্তু করছি, আমার ওই যে আমার পলিটক ভিডিওতে আপনি দেখলে বুঝতে পারবেন, আমিও কিন্তু নিজেও বলছি যে এখানে একটা কি হচ্ছে না হচ্ছে বোঝা যাচ্ছে না, কারণ যেহেতু ভারতের রাজনীতি, এটা আমার এখানে থেকে আমাদের দূর থেকে অবজারভেশন ছাড়া হয় না। সারাদিন কিন্তু আমি ওনাদের এই আজকের যে ঘটনা, এটা সারাদিন আমি ইয়ে করছি, মার্ক করছি, কিন্তু আমি মাথায় ঢুকে নাই যে আসলে কি ভিডিওটা আমি কি কথাটা বলতে পারি, কারণ যেহেতু ভারতীয় একটা রাজনীতি হুট করে যে আমি একটা ভুল রফিক বেশি ভাই এটা খারাপ দেখা যাবে। খুবই রফিক ভাই শুনেন, বাংলাদেশে বাংলাদেশে ভারতের যে কয়টা রাজনৈতিক দল আছে তার মধ্যে একসময় কংগ্রেসকে আমাদের দেশের জামাতে ইসলাম মোটেও পছন্দ করতো না, কারণ ওই যে মুক্তিযুদ্ধ ৭১, আর কংগ্রেসের সাথে বাংলাদেশ আওয়ামী লীগের একেবারে হট কানেকশন ওই সময় থেকে, মানে ঐতিহাসিক সম্পর্ক। তারপরেও বিজেপি যখন ক্ষমতায় আসলো প্রথমবার এই কংগ্রেসকে হটিয়ে, বাংলাদেশের সর্বপ্রথম সবার আগে শুভেচ্ছা জানিয়েছে জামাতে ইসলাম। মানে আমেরিকান এম্বাসির সামনে ওরা রাতে গিয়ে বসেছিল যে সকালে কয়টায় অফিস করলে সবার আগে তারা ঢুকবে শুভেচ্ছা জানাতে, বাংলাদেশ জামাতে ইসলাম। এখন এই নরেন্দ্র মোদীকে হটানোর আন্দোলনে বাংলাদেশ থেকে জামাতে ইসলাম অনুসারীরা কিন্তু সাপোর্ট দিচ্ছে কাকে? সিজেপিকে সাপোর্ট দেওয়া মানে কি কংগ্রেসকে সাপোর্ট দেওয়া, কারণ কংগ্রেস সিজেপির সাথে এখন অ্যাড হয়ে গেছে। এখন ওই যে আরেকজন বলছে মমতা দিদিও নাকি ওদের সাথে যুক্ত হচ্ছে, তাহলে ওদের বলয়টা বেশ বড় হবে। মমতা আপাও নাকি ডলার আন্দোলনে যোগ দিচ্ছে শুনলাম। হ্যাঁ দিচ্ছে, আজকে আসছে, মানে অলরেডি বিষয়টা নিয়ে আগে গুরুত্ব না পেলেও আলোচনায়, ককরোচ আলোচনায় আমরা অনেক আগে একবার আলোচনা করেছিলাম শুরুর দিকে। এখন দেখা যাচ্ছে যে না, এটা নিয়েও অনেকেই ভাবছে, শুধু আমরা না আর অনেকেই ভাবছে। আচ্ছা কি বলছেন একজন, ভারতের সেনা প্রধান গুপ্ত জামাতি নন? হ্যাঁ নিঃসন্দেহে ভারতের ভাই এই ভদ্রলোকের কথা আমি একটা উত্তর দিই। আমি কথা কিন্তু আমার ভিডিওতে বলি সবসময়, বলে এক গতবার বলছি এই ককরোচ নিয়ে। আমি একটা কথা বলি আপনাকে, আমি আজকে বলি, আমি সবসময় একটা কথা বলি, দেখেন ভাই বয়স তো আমার হয়েছে অনেক, 59 বছর বয়স, তো 59 বছরের মধ্যে বুঝার আগ পর্যন্ত আজকে রফিক ভাই আপনি এই প্রসঙ্গ বাদ দেন, পার্সোনাল প্রসঙ্গ আমরা আলাপ করব না। বাংলাদেশের সকল মিডিয়াতে আজকে এমন
ভারতীয় মিডিয়ার, আমি ভারতের রাজনীতি বলতেছি, ভারতের রাজনীতি কথা বলছি, আমি ওখানে কথা বলি। বাংলাদেশের মিডিয়ায় যেটা আমরা দেখেছি আজকে, নরেন্দ্র মোদী অলরেডি ভারত থেকে পালিয়ে গেছে। আমি এগুলি হাসি, আমি এগুলি দেখে হাসছি সত্যি। কয়েকজন আমার কাছে জানতে চাইলো, ভাই শুনলাম নরেন্দ্র মোদী নাকি ভারত থেকে পালিয়ে গেছে। আমি বলি পালিয়ে গেছে মানে নরেন্দ্র মোদী এত বড় ভারত, এই ভারত থেকে কেউ পালানো লাগে? পুরো ভারতের এমন জায়গা আছে যেখানে ভারতের মানুষের পাও পড়ে নাই, এমনও জায়গা আছে যেখানে পৃথিবীর মানুষের পাও পড়ে নাই, ভারতে এমন জায়গা আছে। ভারত থেকে মোদী পালাইতে হয়। এটা কি বাংলাদেশ যে ছোট্ট একটু ভূমি, এইখানে কারো পালানোর সুযোগ নাই, ধৈর্য নিয়ে আসবে, চুল টাইনা ধরবে, ঠিক না? জি আচ্ছা, আবার কে বললো বর্তমানে বিজেপি এর বিরুদ্ধে যে যাবে জামাত তাকে সমর্থন করবে? গুড। হ্যাঁ, জামাত সবার আগে বিজেপি কে অভিনন্দন জানিয়েছিল সর্বপ্রথম যখন বিজেপি ক্ষমতায় আসছে 14 বছর আগে। এখন আবার তাদেরই অশুভ কামনা করতেছে যে বিজেপি যায় আরেক দল আসলেও জামাতের কপালে জুটবে না। ভারতের পররাষ্ট্র নীতি কখনো চেঞ্জ হয় না। আচ্ছা, আরেকজন বললো শুধু মমতা না, তার মানে আরো অনেক পক্ষ আছে যারা এই ককরোচদের এই ব্যানারটাকে কাজে লাগিয়ে তরুণ প্রজন্মকে নিয়ে পুরো দেশব্যাপী একটা আন্দোলন দাঁড়া করানো যায় কিনা। গেলে কি হবে? গেলে তো ভোট হবে হয়তো, নাকি সরকার হয়তো যদি আবার যে মধ্যবর্তী নির্বাচন দিল যে আমার জনপ্রিয়তা টেস্ট, সে মোদি তো হবে। মোদিকে হটানো কি এত সহজ? ওখানে আমি এটাই তো বললাম আপনাকে, এত সহজ হবে না। আমি আগামী 20 বছরেও এই বিজেপির ভারতের ক্ষমতা থেকে চলে যাবে আমি এমন দেখি না। জানি না, হয়তো কখন কি ঘটে বলা যায় না, রাজনীতি শেষ কথা নাই। কারণ এখানে বিজেপি কে যেভাবে ট্রিট করা হয়, আমি জানি না, আমি ভারতীয় কারো কাছ থেকে এই ব্যাখ্যা নিইনি। এটা আমি যেটা মনে করি বা আমি যেটা দেখেছি, বিজেপির রাজনীতির ভিতরে হিন্দুইজম আছে। হ্যাঁ, আমি একটা কথা বলি, আমার মনে একটা কথা বলি, ধর্মীয় সংগঠনগুলো আছে, ওই ধর্মীয় সংগঠনগুলো বিজেপিকেই ডিপেন্ড করে, তারা বিজেপিকেই মনে করে বিজেপিকেই ভালো। আর ওই হিন্দু সংগঠনগুলো, ধর্মীয় যেগুলো, ওগুলোর সাথে জনমানুষের কানেকশন, জনমানুষ ওদেরকে ফলো করে, ওদেরকে ভক্তি করে, সম্মান করে, ওদের কথা আবার শুনেও। সব মিলিয়ে বিজেপির পিছনে যে শক্তি কাজ করে দেশের ভিতরের, বাইরের শক্তি না, বাইরের শক্তির উপরে ভারত চলে না। এই শক্তিটা খুব সহজে তাদেরকে আপনি কাবু করা যাবে না, মনে হয় না। জি, একজন বললেন রাহুল গান্ধীর অভিনেতা হওয়া উচিত ছিল। জি রফিক ভাই, আপনি বলুন সংক্ষেপে 2-3 মিনিট। শুনেন, এই যারা আমি কথা বলি, শুনে আমি ব্যক্তিগত বলি, আমার দর্শক যারা আছে শুনেন, আমি যেহেতু আমি ব্যক্তিগতভাবে এই কংগ্রেসকে কিন্তু আমি পছন্দ করি, সত্যি কথা। এটা আমার ব্যক্তিগত মনে বললাম, আমি কংগ্রেসে আগে থেকে পছন্দ করতাম। ইন্দিরা গান্ধী যেহেতু আমাদের স্বাধীনতার সাথে যুক্ত আছে, ওনার যেহেতু অবদান আছে, এই জন্য আমার কংগ্রেসের প্রতি মানে একটা আলাদা একটা সব আছে। কিন্তু জিনিসটা দেখেন, জিনিসটা ভারতীয় যারা মানুষ আছে তাদের দীর্ঘদিন কিন্তু আপনার এই কংগ্রেসকে শাসনের বা ইয়াতে রাখছে, আপনার ক্ষমতার বাইরে রাখছে। কেন? তাহলে তারা যে দেশে যারা থাকে তারা কিন্তু ওইখানে ভারতে ভোট হয়, কিন্তু নিরপেক্ষ ভোট হয়, এখানে কিন্তু ইয়া নাই। ভারতীয় যে কংগ্রেসের যে নীতি আদর্শ যেভাবে চলতেছে, সেখান থেকে ডিফারেন্ট বিজেপি, এই জন্যই বারবার তাদেরকে ভোট দিচ্ছে। এখন আমার পছন্দের যদি কংগ্রেস থাকলে তো কোনো লাভ নাই। আমার পছন্দ কেন আমি তো বলছি ব্যাখ্যা করে, যে যেহেতু কংগ্রেস বা ওই যে ইন্দিরা গান্ধী আমার খুব প্রিয় ব্যক্তি, উনি যেহেতু আমাদের স্বাধীনতা সংগ্রামে অক্লান্ত পরিশ্রম করছে, উনি শুধু দেশের সব দিক দিয়ে, আপনার বারবারই বলছি আমরা, যে উনি সারা ওয়ার্ল্ডে কিন্তু উনি এটা চইসে বেড়াইছে যে বাংলাদেশের পক্ষে সমর্থন আনার জন্য। ওই যে ওনার প্রতি আলাদা একটা আমার খুবই আপনার সব, ওই ওনার প্রতি শ্রদ্ধা, আমি খুব বেশি শ্রদ্ধা করি। এই যে ইন্দিরা গান্ধী, এটা সূত্র ধরে কিন্তু আমি কংগ্রেসের একটু পক্ষে আমার মনটা থাকে। কিন্তু তার মানে এই না যে আমি যে ভারতীয় যে জনগণের যে আছে, সেটা তো তাদের দেশেরটা তারা বুঝতেছে যে আসলে বিজেপি কি করতেছে, কংগ্রেস কি করতেছে। এই জন্য তো আমি আজকে বললাম, যদি বিজেপি এটা প্রমাণ করতে পারে যে এই আন্দোলন বাইরের কোনো শক্তির আন্দোলন, তাহলে একদম নির্ঘাত আপনার
কংগ্রেস মাঠে মারা যাবে, কক্রোচও যাবে, কক্রোচ তো উড়ে যাবে, কিন্তু পাশাপাশি কংগ্রেসও মার খেয়ে দেবো। আর যদি কংগ্রেস প্রমাণ করতে পারে যে না, এটা দেশের সাথে আমরা আন্দোলন করতেছি, জনগণ